আসসালামু আলাইকুম। আবার লাইভে আসলাম। জিয়াউল হাসান, যেটা আমি সবচেয়ে শকিং যে জিনিসটা শুনেছি উইথ এভিডেন্স, যেটা আমি শেয়ার করতে ইচ্ছুক নই, সেটা হচ্ছে সে সেনাবাহিনীর বিভিন্ন ফ্যামিলি লেভেলের যে সমস্ত কথাবার্তা, অনেক জিনিস সে রেকর্ড করেছে। রেকর্ড করে এগুলো দিয়ে অফিসারদেরকে প্রেশার দিয়ে রাখতো। এই তথ্যগুলো যদি ভারতের কাছে থাকে তাহলে ইট উইল হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার ফিউচার। লেফটেন্যান্ট জেনারেল মুজিব, তাকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে। সরকারের একটা প্রজ্ঞাপনের ভিত্তিতে আমি দেখলাম যে আর্মি হেডকোয়ার্টার একটা অর্ডার জারি করেছে যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাট এই চাকরিচ্যুতটা করা হয়েছে বুঝলাম, কিন্তু আমার আবার একটা প্রশ্ন জাগলো, তাহলে জিয়াউল হাসানকে কেন অকালীন অবসর দেওয়া হলো? সামথিং যেটা আমার বোধগম্য হয়নি। এই কারণেই, তার মানে হচ্ছে তখন ওয়াকার স্যার একটু রেজিস্ট্যান্স দিচ্ছিলেন আমার ধারণা আর কি। বাট এট প্রেজেন্ট উনি আর ম্যানেজ করতে পারতেছেন না হয়তোবা। বাট এর সাথে আরো যে দুইজন জেনারেলের প্রজ্ঞাপন, অবশ্য আমি শুধু দুজনেরটা পেয়েছি। একটা হচ্ছে মুজিব স্যার, একটা হচ্ছে সাইফুল আলম। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, উনিও ছিলেন ডিজিএফআই ছিলেন এবং এই ফ্যাসিস্ট সরকারের যত অপকর্মের সাথী, উনাকে অকালীন অবসর দেওয়া হয়েছে, যেটাকে ফোর্স রিটায়ারমেন্ট বলে। আরেকজন শুনেছি সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস, বাট তার প্রজ্ঞাপনটা কোনো কারণে হয়তো প্রিন্টেড হয় নাই। বাট আমি যে শুনেছি এই তিনজনই চাকরি থেকে বরখাস্ত হয়েছে। বরখাস্ত মানে দুজন অকালীন অবসর, আর জেনারেল মুজিব হচ্ছে বরখাস্ত। At present he is not holding any rank. আরেকটা জিনিস হচ্ছে, তাকে ধরার জন্য আমি দেখলাম ফেসবুকে, আমি জানি না এটা সত্যতা করে, 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। অনেকে বলেছে যে সে ভারতে পার হয়ে গেছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে সম্ভবত পার হতে পারেনি, দেশেই আছে। আপনারা চোখ কান খোলা রাখবেন কখন কোন থেকে সার্ফেস হয়। আরেকটা জিনিস যেটা ইনসাইড স্টোরি শুনলাম, সেটা হচ্ছে যারা এই ফেসিবাদের দোসর যারা ছিল, যাদের নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বলছিলাম, তাদের সবারই আস্তে আস্তে হয়তোবা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনুস, উনি যখন নিউ ইয়র্কে চলে আসবেন, আসার আগে সম্ভবত যে 10-12 জন মেইন পারপিট্রেটর ছিল তাদের সবাইকে বরখাস্ত অথবা অকালীন অবসর, যেটাই হোক, দিয়ে দিবে। এটা একটা ভালো দিক। যদিও এটা স্লো, জেনারেল ওয়াকার স্লো কাজ করতেছেন, বাট এখন পর্যন্ত আমি উনার দিকে যে আগে যে সন্দেহর ইয়েগুলা দিয়েছিলাম, এই সন্দেহের ইয়েগুলা একটু ডাউন হয়েছে আমি বলবো, বাট সম্পূর্ণ দূরীভূত হয় নাই আমার মনে। কারণ উনি এই স্লো অ্যাকশনের জন্যই অ্যাকচুয়ালি দেশ অনেক সংকটের মধ্যে পড়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত অশান্তি হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে যে এই জেনারেল মুজিব, এখন আর তাকে জেনারেল বলতেছে কোন হিজ নম্বর, জাস্ট মুজিবুর রহমান, যে কিনা আপনারা একটা মেইন স্ট্রিম নিউজ দেখেছেন যে 250 জন ভারতীয় লোককে সে একটা ভারতীয় বিমান এসে নিয়ে গিয়েছিল। আমার এক্সাক্ট ডেট টাইম মনে নাই। এই লোকগুলাকে সে ক্যান্টনমেন্টের ভিতরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাসার ভিতরে সে রাখার ব্যবস্থা হয়েছে, যেখানে ফার্নিচার ছিল, কিন্তু লোকজন এখনো উঠে নাই কোনো ইয়াদ। ওইখানে সে রাখার ব্যবস্থা করেছে জেনারেল ওয়াকারের সাথে কথা বলে। ওয়াকার স্যারের এই অনুমতিটা দেওয়া উচিত হয় নাই। এই লোকগুলাই ছিল হচ্ছে সমস্ত যারা এই দেশের মধ্যে বিভিন্ন যে সমস্ত ঘাপলা যে সমস্ত করেছে, ইভেন পুলিশের সাথে মিলে। কারণ আমি একটা জিনিস নিশ্চিত হয়েছি যে 21 জন ভারতীয় পুলিশ অথবা যেটাই বলি ছিল হচ্ছে জাহানাবাদ সেনানিবাসে, খুলনা। সেখান থেকে আমি পোস্ট দেওয়ার পরের দিন ওরা ওখান থেকে চলে গেছে, এবং তারপরেই এবং চলে যাওয়ার পরেই আর্মি হেডকোয়ার্টার থেকে একটা প্রজ্ঞাপন দিয়েছে যে ভারতীয় কেউ ছিল না, বাট ছিল। এবং এরকম ঢাকায় যারা এই সমস্ত কার্যক্রম করেছে, এই সরকারকে সহায়তা করেছে, তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তাতে নিশ্চিত হওয়া যায় জেনারেল মুজিব সে ছিল হচ্ছে এই
মানে ভারতীয় এজেন্ট ইন বাংলাদেশ। আমরা জানি জিয়াউল আহসানের ছিল ভারতীয় এজেন্ট ইন বাংলাদেশ, যেটা আমি নিশ্চিতভাবে জানি। আরেকজন জানি কর্নেল ইমরান ইবনে রৌফ, এখন রাজশাহীতে বোধহয় আছে, তার ইন্ডিয়ান কন্ট্রাক্ট আছে, আমাকে সে নিজেই বলেছে। তখন তো তারা কখনো বুঝে নাই যে এই সরকারের পতন হবে একদিন। এখন আসি আমার এক্স ফ্রেন্ড জিয়াউল আহসানকে নিয়ে। সে এখন জেলে আছে, কাশিমপুর জেলে। আগের মতো তার সুবিধা যেটা ছিল ডিজিএফ এর আন্ডারে, ওই জিনিসটা সে পাচ্ছে না। বাট আমি একটা গুজবও হইতে পারে বা সত্য হইতে পারে, আমি এটা ভেরিফাই করার চেষ্টা করতেছি, বাট স্টিল আমি এটা অন এয়ার বলবো। সেটা হচ্ছে সে 3 জন গুরুত্বপূর্ণ লোকের কাছে 3টা পেন ড্রাইভ পাঠাইছে। একটা হচ্ছে বিএনপির একজন হয়তোবা হাই অফিসিয়াল, তারপরে হচ্ছে সেনাবাহিনীর একজন হাই অফিসিয়াল, কে আমি জানি না, আরেকটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের সব হাই অফিসিয়াল। তাদের কাছে পেন ড্রাইভ পাঠিয়ে এই বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ফোন আলাপ বা ভিডিও যে সমস্ত জিনিস আছে, এগুলো একটা পাঠাইছে শুধু নমুনা হিসাবে, শুধু পোজিং এ থ্রেট যে তার যদি কিছু হয় তাহলে এই জিনিসগুলো এক্সপোজ করা হবে। সো এখানে আমি আবার একটা জিনিস বলতে চাই যে জিয়াউল আহসান ইজ এ পার্মানেন্ট প্রবলেম। সে যে এই ভিডিও অডিও যে প্রুফগুলো রেখেছে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এটা একদিকে যেমন ভালো আর একদিকে তেমন খারাপ। এই এভিডেন্স গুলো তাদেরকে প্রসিকিউট করা যাবে, একটা ভালো কথা। বাট এই এভিডেন্স গুলো যদি সে যেহেতু ভারতের সাথে কাজ করেছে, ভারতের হাতে যদি থেকে থাকে, তাহলে আমরা পরবর্তীতে যে সমস্ত রাজনৈতিক দলই করুক, যে সমস্ত রাজনৈতিক সামরিক বা যা আছে, আর জিয়াউল আহসান যেটা আমি সবচেয়ে শকিং যে জিনিসটা শুনেছি উইথ এভিডেন্স, যেটা আমি শেয়ার করতে ইচ্ছুক নই, সেটা হচ্ছে সে সেনাবাহিনীর বিভিন্ন মানে ফ্যামিলি লেভেলের যে সমস্ত কথাবার্তা, অনেক জিনিস সে রেকর্ড করেছে। রেকর্ড করে এগুলো দিয়ে অফিসারদেরকে প্রেসার দিয়ে রাখতো। এই তথ্যগুলো যদি ভারতের কাছে থাকে, এবং জিয়া থাকুক আর না থাকুক, সে যদি ওদের কাছে রেখে দিয়ে থাকে, তাহলে ইট উইল হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার ফিউচার। বাংলাদেশে তখন যারাই একটা পাওয়ারফুল পজিশনে যাবে, এবং তার যদি অডিও ভিডিও যদি থেকে থাকে, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আমাকে অনেকদিন ধরে, এই এখন যেহেতু আর কোনো থ্রেট নাই, আমাকে বাংলাদেশ থেকে অনেক সিনিয়র কলিগ, জুনিয়র কলিগ অনেকে ফোন করেছে, অনেক কথাবার্তা বলেছে, এবং কিছু কিছু জায়গায় রিটায়ার্ড অফিসারদেরকে থ্রেট দেওয়া হয়েছে যে তারা কিছু হলে তাদের বিভিন্ন সময় অডিও কনভারসেশন তাদের বা তাদের ফ্যামিলি এগুলো এক্সপোজ করে দেওয়া হবে। এই কারণেই মেইনলি লোকজন একটু শ্যাটার ছিল। যারা এগুলো কেউ ভয় পায়নি তাদেরকে আয়নাঘরের থ্রেট দেওয়া হয়েছে। সো জিয়া ইজ এ পার্মানেন্ট থ্রেট টু বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি। এই জিনিসটা এই সরকারকে বুঝতে হবে। তারা অলরেডি বুঝার কথা যে জুলকারনাইন স্যার একটা শেয়ার করেছিল, একটা এয়ারফোর্সের একটা অফিসার যার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই, সে কমপ্লিটলি তার গাড়ির মধ্যে অস্ত্রও পাওয়া গেছে, 2টা হাই লেভেল এসএমজি পাওয়া গেছে আধুনিক, সে কনফার্ম রয়ের এজেন্ট। সো অফিসার লেভেলে যেখানে রয়ের এজেন্ট ঢুকে গেছে এবং প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে গেছে, আমি আশা করি যে প্রেসিডেন্ট গোয়েন্দা সংস্থা যারা আছে তারা এখন যারা ভালো তারাই হয়তোবা টেক ওভার করেছে, সরকারের ওই বুদ্ধি তো অবশ্যই হবে, তারা করেছে, এবং আমি আশা করি যে তারা এটা ঠিক মতো ব্যবস্থা নিবে। বাট এই যে জিয়াউল আহসানের থ্রেটটা আমি আগে বলেছি যে একটা বোর্ডের মাধ্যমে যারা এই গোয়েন্দা জিনিসটা বুঝে, আমাদের সেনাবাহিনী, আমি আমার পুরনো লেখা যারা পড়েছেন তাদের মধ্যে একটা জিনিস বলবেন, আমি মাসুদ রানা ভার্সেস বাস্তবতা বা এরকম আরো কয়েকটা লিখেছি, এর মধ্যে লিখেছি যে বাংলাদেশের যে যারা হার্ডকোর ইন্টেলিজেন্স অফিসার, তাদের হাত থেকে ইন্টেলিজেন্সের লিডারশিপটা চলে গেছে হচ্ছে কেরিয়ার অফিসারদের কাছে। কেরিয়ার অফিসাররা যেটা হয়, তারা কোর্সের সামনের দিকে থাকে, সবসময় উপরে উঠার জন্য খুব ব্যস্ত থাকে, যার ফলে গোয়েন্দা সংস্থাটাকে তারা তাদের কেরিয়ারের বিল্ড আপের টুল হিসেবে ইউজ করে। তাদের মধ্যে অথচ মানে যারা গোয়েন্দা, তাদের থাকা উচিত হচ্ছে ডেডিকেশন টু দ্য কান্ট্রি। সো তারা এই জিনিসটা করেন। এটা আমি ফিউচারে আমি এই জিনিসটা নিয়ে আরো লিখবো। আমি গোয়েন্দা কিছু তথ্য দিয়েছিলাম, তারা এটাকে
আবার আমি দিয়েছিলাম, আমি ভলেন্টিয়ার দিয়েছি, ওইটা আবার আমার বিরুদ্ধে ব্যবহার করছে, বাট দ্যাট ওয়াজ এ ইন্টেলিজেন্স ইনফরমেশন। এনিওয়ে, ওটা নিয়ে আমি পরবর্তীতে আরেক সময় বলবো। বাট এই জিনিসটা হচ্ছে গোয়েন্দা সংস্থাকে সিনসিয়ারলি জিনিসটা কাজ করতে হবে, জিআরটা মানে খুব মেটিকুলাস ভাবে হ্যান্ডেল করতে হবে। তার কাছে কি আছে কি না আছে এই জিনিসটা তার কাছ থেকে আদায় করতে হবে, এবং এটা পুতপুতু করে আদায় করলে হবে না, স্ট্রং জিনিস দিয়ে আদায় করতে হবে। ইভেন এই মানে ইন্টারগ্রেশনের দেয়ার আর 10 টেকনিক্স আমরা যেটা বাংলাদেশ আর্মিতে ফলো করি। এই 10 টেকনিক্স এর মধ্যে আমি নিজে বিশ্বাস করি যে একজন মানুষকে ব্রেকিং পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য ইভেন তাকে টাচ করার প্রয়োজন নাই। There are a lot of techniques. There are psychological techniques, there are mental techniques, then of course there is a physical techniques. But যেটা হয়, জিয়াউল হাসানের মতো একজন ভ্যাটার্ন লোককে ফিজিক্যাল অ্যাবিউজ দিয়ে আমার মনে হয় করা যাবে না, আমার ধারণা করি। বাট দেয়ার আর আদার টেকনিক্স অলসো দ্যাট ক্যান বি ইউজড। আমার মনে হয় ওইটা করে তার কি কি জিনিস আছে এই জিনিসটা বের করতে হবে, এবং এটার পার্মানেন্ট সলিউশন করতে হবে, পার্মানেন্ট সলিউশন, যাতে ফিউচারে এখন যদি তার সাজা হয় যাবজ্জীবন, বা যদি তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়, তার যদি ফাঁসি হয়, মরে যায়, স্টিল ওই জিনিসগুলো এক্সিস্ট করবে। ওই এক্সিস্ট করা জিনিসগুলো যদি আমাদের শত্রুদের কাছে থাকে তাহলে খুব ডেঞ্জারাস হবে। আমি এইটুক জানি যে একটা রাজনৈতিক দলের এক সময়কার এক জেনারেল যে নেক্সট চিফ হইতে পারতো, সে ভারতে গেছে। ভারতে যাওয়ার সময় তাকে হানি ট্র্যাপ করা হয়েছে, তাদেরকে তার অনেকেরই আছে মানির প্রতি, টাকার প্রতি দুর্বলতা আছে, মহিলাদের প্রতি আছে, মহিলাদের নিয়ে ছবি তুলে শেষ পর্যন্ত সব বাংলাদেশ সরকার এটা বুঝে তাকে আর সেনাপ্রধান করেননি। সো এরকম সিচুয়েশন, এবং আমি আগেও বলেছি যে ভারতে যে কয়জনই যায়, যারাই যায় ভারতে, তাদেরকেই তারা ট্র্যাপ করে, তাদেরকে ট্র্যাপ করে। আমার 3 জন ফ্রেন্ড গিয়েছে, আমি 3 জনকেই জিজ্ঞাসাবাদ করেছি। 2 জন আমাকে বলেছে, একজন বলেনি, বাট যে বলেনি তার কথাবার্তা আমি বুঝতে পেরেছি তাকেও অ্যাকচুয়ালি অফার করা হয়েছে। আমি জানি না তাকে নেওয়া হয়েছে কিনা। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হলে জিয়াউল হাসানের একটা পার্মানেন্ট সেটেলমেন্ট করতে হবে। আমি আশা করি যে আমাদের যা বর্তমান গোয়েন্দা যারা আছে তারা ওটা ঠিকভাবে কেয়ার করবেন।